মুক্তাগাছা রাজবাড়িতে আসতেই প্রথমেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় একটি রাজফটক। পাশেই রয়েছে রাজবাড়ির ইতিহাস সংবলিত একটি বোর্ড এবং রাজবাড়ি সম্পর্কে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি। আট আনি জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। ময়মনসিংহ থেকে 16 কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান। এবার চলুন রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। তৎকালীন মুক্তাগাছার মোট 16টি অংশ ছিল। 16 জন জমিদার এখানে শাসন করতেন, আর সেই 15 জনের প্রধান ছিলেন এই মুক্তাগাছার রাজবাড়ির জমিদারগণ। জমিদার আচার্য চৌধুরীর বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন। আচার্য চৌধুরীর বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরীর বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় 1132 সালে তিনি সেই সময়ের আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন। ব্রিটিশ সরকার কর্তৃক এই বাড়ির জমিদারেরা প্রথমে রাজা উপাধি পান, পরে মহারাজা উপাধিও পান। মুক্তাগাছার রাজবাড়ি সম্পর্কে এখানকার তত্ত্বাবধায়ক শাহ আলম ভাইয়ের কাছ থেকে চলুন আরো কিছু তথ্য জেনে নেই। যে জমিদার বাড়িটা দেখতে আসছেন, এটা প্রথম জমিদার হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। 1727 সালে আলিবর্দীন খানের জায়গাটা বসেছেন। এই বাড়ির মেন গেট কিন্তু এটা, মেন গেট আরো সামনে, মেন গেটের সামনে 2টা পিলার এখনো বিদ্যমান। তৎকালীন ওই রাস্তা দিয়ে গেলে খালি পায়ে চলা, ভিতরে আসা নিষিদ্ধ। এটা হচ্ছে কোর্ট কাছারি বা দরবার। এই লাইব্রেরিতে ছিল 500টা বই, একটা বইয়ের দাম 100 থেকে 150 টাকা। ভিতরে কোটি টাকা সম্পদ রেখে গেছেন, কিন্তু জ্ঞানে বানার বইগুলো যাওয়া শুনিয়ে গেছে। আমরা এখন ভিতরে দিকে যাবো। এই বাড়িটা 3টা নামে পরিচিত। আদি নাম ছিল বিনোদ বাড়ি, তারপর হচ্ছে আটানি জমিদার বাড়ি, শেষে আসলাম মুক্তাগাছা জমিদার। আপনি যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর্ট কাছারি লাইব্রেরি। দ্বিতীয় যে ভবনটা দেখাচ্ছে পূর্ণ, এটা হচ্ছে আপনার মন্দির নাট্যশাল। তৃতীয় পার্টটা হচ্ছে অন্দরমহল, মহারাজা মহারানীর বাসভবন। মন্দির দুর্গা পূজা করতে রাজেশ্বরী মন্দির। দুর্গার অপোজিট হচ্ছে রাজেশ্বরী। দুর্গা 10 হাত, রাজেশ্বরী 6 হাত। দুর্গা পূজা সার্বজনীন সবাই করতে পারে। রাজেশ্বরী পূজা সেই সময় ছিল উচ্চ বংশ বা রাজ ব্রাহ্মণ ক্ষত্রিয় এই পূজা করতে সবাই করতে পারে, কারণ সবার জন্য পড়ে। এটা হচ্ছে রিভলভিং স্টেজ বা ঘূর্ণমান নাট্যশালা। এশিয়া মহাদেশের মধ্যে 5টা ছিল, তার মধ্যে বাংলাদেশের মধ্যে আছে। তখন কারেন্ট ছিল না, এটা আরো গভীর ছিল, জানাজার সাথে সম্পূর্ণ মঞ্চটা ঘুরত। দেখেন লাইটিং ব্যবস্থা ছিল ফোকাস দিয়ে। এই সামনের অংশের গ্যালারি, জমিদার বণিক বসে উপভোগ। এই নৃত্যশিল্পীরা বাইরের দেশ থেকে আসতো, এটা হচ্ছে গ্রিন রুম বা মেকআপ। আমরা এটার ভিতরে যাব। এটা ছিল মেকআপ রুম, এখানে সাজগোজ করতো। এখানে অলংকার নেই, আপনাদের একটা বলছিলাম স্বর্ণ অলংকার রাখার জায়গাতে ছিল। এই কোটি টাকার সম্পত্তি এই যে এই অংশটাতে ছিল হীরা মুক্তা। এই লোকেশনটা দেখেন আলাদা। এটা ছিল আপনার স্বর্ণ অলংকার, এই লোকেশনটা আলাদা। এখানে 5টা সিন্দুক ছিল। এইগুলো আপনি বই নিয়ে যান, কিন্তু এই সম্পদগুলো রেখে যান, পরবর্তীতে এগুলো লোড হয়ে যায়।
ইংল্যান্ড থেকে নিয়ে আসা, এখানে লেখা আছে ইংল্যান্ডের একটা বিখ্যাত কোম্পানি হচ্ছে ফর্ডিংহাম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড ইংল্যান্ড, তৎকালে এটা ইংল্যান্ড থেকে নিয়ে আসে। আচ্ছা, হাওয়াখানা বা রানীমহল তৎকালীন আপনার টাঙ্গাইল মধুপুরে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। ঘন ঘন ভূমিকম্প হইতো, ভূমিকম্প থেকে বাঁচার জন্য এই স্টিলের স্ট্রাকচার ব্যবহার করেন মহারাজা, এবং দোতলায় থাকতেন কাঠের পাটা দল। এই হোয়াইট বোর্ডটার সাথে প্রাকৃতিকভাবে এসি হইত, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা। এটার ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাসবেস্টস এবং ফেরোসিন, আবহাওয়াটাকে কন্ট্রোল করে। এবং দুই পাশে দুটা রেলিং সিঁড়ি ছিল, উপরে ওঠা, এদিকে একটা সিঁড়ি ছিল, ওইদিকে একটা সিঁড়ি ছিল। এগুলো কি কাঠের সিঁড়ি ছিল? কাঠের সিঁড়ি ছিল। আচ্ছা, কাঠের হওয়াতে জিনিসগুলো আবার মনে হচ্ছে ধ্বংস হয়ে গেছে। জি জি। কিন্তু ঘরের যে কাঠামোটা এগুলো লোহার হওয়াতে এখনো টিকে আছে। মূলত এটা একটা দ্বিতল ভবন ছিল না? জি। আর রাজা রানী মূলত উপরের দ্বিতল ভবনে থাকতেন। দোতলায় থাকতেন কাঠের পাটা দল। এবং ওই ভবনটাতে রাজার মা থাকতেন, ওনার নাম হচ্ছে বিদ্যাময়ী। ওনার নামে মমিষাটি স্কুল আছে, বিদ্যাময়ী স্কুল। জামালপুর যেতে বিদ্যাময়ী রেল স্টেশন আছে। ওকে। আর এগুলো হচ্ছে কিচেন। এটা হচ্ছে আপনার রান্নাঘর, পিছনে রান্নাঘর হতো, রান্নাঘর এখানে রাখা হতো ড্রেসিং টেবিলের মতো। আচ্ছা, পিছনে রান্না হয়ে এখানে আপনার ডাইনিং টেবিল মতো ছিল, ওনারা এখানে খাওয়া দাওয়া করতো? না, এখানে এসে রাখা হতো, তারপরে উপরে নিয়ে যাওয়া হতো। আচ্ছা, মূলত খাবারটা এখানে রাখা হতো আর খাওয়া দাওয়া করতো ওনারা এই প্রাসাদের ভিতরেই? দোতলায় করতো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আদার্স ফ্যামিলি মেম্বার থাকতেন, ওনাদের অলংকার রাখার জন্য, স্বর্ণ অলংকার রাখার জন্য স্টিলের আলমারি আছে 10 মণ এবং 200 বছরের। এখন অনেক হয়ে গেছে। এখানে একটা সুড়ঙ্গ পথ। এই বাড়িটার কথা বলছিলাম 1727 সালে ভিত্তি স্থাপন। এখানে 1727 একটা সুড়ঙ্গ পথ তৈরি করেন এবং 6টা সিঁড়ি ছিল, নামার পরে ঘোড়ায় চড়ে পালন করা যেত। পাশে একটা নদী আছে, আইমন নদী, এই আইমন নদীর সাথে কানেক্টেড ছিল। 1865-তে ময়মনসিংহে বড় ধরনের ভূমিকম্প হয়। এই ভূমিকম্পতে ক্রমত গতিপথ চেঞ্জ হয়ে যায়, অনেক স্থাপনা ধ্বংস হয়ে যায়, এই বাড়িও অনেক ধ্বংস হয়ে যায়। সেই সময় এই সুড়ঙ্গটা ধ্বংস হয়ে যায়, কিন্তু পরবর্তীতে এটা রিপ্লেস করা হয়। এটা হচ্ছে ওয়াশরুম। তৎকালীন রেওয়াজ ছিল ওয়াশরুমে গেলে গোসল করতে হবে। এটা ওয়াশরুম, সামনে পুকুর। এটা হচ্ছে আপনার এই যে পুকুর, দেখেন পুকুরে পানি এবং মাছও খুব সুস্বাদু এবং পানিটা খুব স্বচ্ছ। এটা কি রাজবাড়ির অধীনে পুকুর না? এখন রাজবাড়ির বাইরে, কিন্তু তৎকালীন ছিল। তৎকালীন রাজ পরিবারই ব্যবহার করতো এই পুকুরটা? আমাদের ফ্যামিলি মেম্বার ব্যবহার করতো। আচ্ছা আচ্ছা। এখানে গোসল করে কাপড় চেঞ্জ করতে, চেঞ্জিং রুম। তখন ড্রাই ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, কিভাবে ব্যবস্থা করবে? এখানে কাঠে পাটাতন ছিল, যে শাড়ি পরার সময় আঁচলটা নামিয়ে দিয়ে শাড়িটা গুছিয়ে নিলে ইজি করে পরা যাবে, ফ্লোর থাকলে ভিজে যাবে। এই জন্য কাঠে পাটাতন, যাতে শাড়িটাতে ভিজে না যায়, পানি না পড়ে। এটা হেরে আমরা অতিরিক্ত ভদ্রমহিলা বলতে পারি। ওনারা এখানে থাকতেন, ওনাদের পূজার জন্য রাধাকৃষ্ণ প্রতিমা রাখা হইতো, এখানে পূজা করতেন। এনাদের সামনে মন্দিরে যাওয়ার অনুমতি ছিল। এটা হচ্ছে গেস্ট রুম। এই যে গেস্টরা আসছেন ওনাদের থাকার জন্য উপরে থাকবে, দোতলায় থাকবে। মূলত এই ভবনটি দ্বিতল একটা ভবন। যারা রাজপ্রাসাদের গেস্ট হিসেবে আসতেন ওনারা এই মূলত এখানে থাকতেন। ইনি ছিলেন মহারাজা আপনার গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, এই অঞ্চলের মধ্যে 14 জন জমিদার ছিলেন। এই 14 জনের নামে খাজনা দিতেন, সেই হিসেবে ইনি ছিলেন মহারাজা। ময়মনসিংহে মহারাজা রোড আছে, মুক্তাগাছা মহারাজা রোড আছে। প্লাস এনার ছিল 99টা হাতি। আটানি বাজার, বেগুনবাড়ি, শম্ভুগঞ্জ, এই 3 জায়গায় হাতি রাখতেন। এই বৃহৎ যে হাতিগুলো, তখন তো ভেটেরিনারি ডাক্তার ছিল না, এনাদের কিভাবে এই পশুগুলো কিভাবে চিকিৎসা হবে। আফ্রিকা থেকে 5টা
গাছ নিয়ে আসেন নাগলিঙ্গম। আপনার ময়মনসিংহে 2টা গাছ আছে, মুক্তাগাছায় 3টা গাছ আছে। এই গাছের ফল খাওয়াইলে হাতি সুস্থ হইতে হয়। হাতে যে ফলটা না হচ্ছে বিষ ফল নামে পড়ছে, অনেক বড় ফল হয়, ভিতরে অংশটা কষ্টা সাদা। এবং সামনে পুকুর আছে, 7 ঘাটের পুকুর, 7টা ঘাট আছে। বিয়েতে পুজোতে 7 ঘাটের পানি লাগে, এই জন্য 7টা ঘাট আছে ওই পুকুরে। পুকুরটা কোথায় এটা? সামনে ওইটা কি রাজবাড়ির আরো সামনে আরো। শুরুতে? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আজকে জমিদার বাড়ি ছোট্ট হিস্টোরি। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনা শৈলীর এক অনন্য নিদর্শন।